কিশোর গোয়েন্দা শার্লক হোমস সিরিজে আজকে শুনবেন পলাশপুর পর্ব। বছর ঘুরে এলো। এবার গ্রীষ্মের ছুটিতে অবিনাশবাবু কোথাও যেতে পারবেন না। ছুটির মধ্যেও তাকে দু একদিন নাকি কলেজে যেতে হবে। মন মেজাজ খারাপ হয়ে গেল হেবর। গত বছর এমন একটা ছুটিতেই কাশি যাওয়ার পথে সে অত বড় কাণ্ডটা করে। পথে বার না হলে কি আর চোর ডাকাতের সন্ধান পাওয়া যায়? অত বড় সুযোগটা বোধহয় এবার নষ্ট হয়। হঠাৎ হেবরমা একদিন বললেন, তোদের তো ছুটিই আছে, আমাকে একবার পলাশপুরে নিয়ে চল না। অনেকদিন জ্যাঠামশাইকে দেখিনি, শুনছি তার খুব অসুখ, পারবি নিয়ে যেতে? হেবো তো এক পায়ে খাড়া। মায়ের জ্যাঠামশাই অর্থাৎ দাদুকে খুব ছোটোবেলায় একবার দেখেছিল ওরা। পলাশপুরের সবচেয়ে নামকরা ডাক্তার তিনি। অনেক গল্প শোনা আছে দাদুর নামে। এবার সচক্ষে দেখা যাবে। বাদ সাধল মেজদা, বললে, দেখো মা, নিয়ে আমি তোমাকে যেতে পারি, কিন্তু হেবোকে সামলানো আমার কম মনে হয়। কখন ওর মাথায় পোকা নড়বে আর ও গোয়েন্দাগিরি শুরু করবে। সুতরাং হয় হেবো এখানে থাকুক, আমি তোমাকে নিয়ে যাই, অথবা তুমি আমার সঙ্গে চলো, হেবো এখানে গোয়েন্দাগিরি করুক। মা হেসে বললেন, না, হেবোকে আমিই সামলাবো, তোকে ভাবতে হবে না। অগত্যা হেবো, তার মা আর মেজদা একদিন এসে হাজির হলেন পলাশপুরে। রায় সাহেব নিবারণ মৌলিক পলাশপুর শহরে শুধু নয়, সারা অঞ্চলটার মধ্যে সবচেয়ে পসারওয়ালা ডাক্তার। বয়স 60-এর কোথায়, 70 ছুঁই ছুঁই, তবু এখনও অক্লান্ত পরিশ্রম করতে পারেন। মস্ত বাড়ি গাড়ি, বাজারের ওপর ডিসপেন্সারি। রায় সাহেব নিজে নিঃসন্তান। তার দূর সম্পর্কের এক ভাগ্নে ছাড়া অত বড় বাড়িটায় যারা থাকে তারও চাকর ড্রাইভার অথবা দারোয়ান শ্রেণীর। রায় সাহেবের বিপুল সম্পত্তির উত্তরাধিকারী এই ভাগ্নিটির দুর্ব্যবহারে নাকি আত্মীয় স্বজনেরা সবাই একে একে তাকে ত্যাগ করেছে। হেবর মাও এই জন্য আসতেন না তার জ্যাঠার কাছে, তবে আজ তিনি নাকি মরণাপন্ন অসুস্থ, তাই এসেছেন। দাদুর বাড়িতে পৌঁছে হেবর মনে হলো আবহাওয়াটা কেমন যেন ভারী ভারী। দাদু কারোর সঙ্গে ভালো করে কথাই বলেন না, গুম হয়ে বসে পড়ে আছেন নিজের শোবার ঘরে। ওদের খাওয়া থাকার যাবতীয় ব্যবস্থা করলো পুরনো দিনের চাকর নটবর। ভাগ্নে প্রবর লুটুবাবু সারা জীবনে কাজকর্ম চাকরি বাকরি কিছুই করেননি, প্রয়োজন হয়নি। ছেলেবেলা থেকে মামার অন্ন ধ্বংস করা ছাড়া দ্বিতীয় কোনো কাজ ছিল না তার। তিনি শখের আর্টিস্ট হতে চেয়েছিলেন। ছবি আঁকা, মডেল গড়া, এইসব নিয়েই তার সময় কাটে। বাড়ির একতলায় তার বিরাট সাম্রাজ্য, তার নাম স্টুডিও। সেখানে রাখা আছে তার ছবি আর মাটির মূর্তি। সেখানে তিনি কাউকে ঢুকতে দেন না। ভাগ্নে প্রবরের এই ঝাঁকি দর্শনের মধ্যে হেবো চিনে ফেলেছে লোকটাকে। এমন কাঁচা পাকা বেড়াল গোঁফ কি কোনো আর্টিস্টের হয়? তাই কি ওর স্টুডিও সর্বদা তালাবন্ধ? হেবোর মা তাকে একবার আড়ালে ডেকে অসুখের কথাটা জিজ্ঞাসা করলেন, কিন্তু ভাগ্নে প্রবর কিছুই ভাঙলেন না। বোঝা গেল এদের আগমনে লুটুবাবু খুশি হতে পারেননি। অসুখের কথা জানবার জন্যে মা যখন বেশি পীড়াপিড়ি শুরু করলেন, তখন উনি শুধু বললেন, টাকার গরম দিদি, বেশি টাকা থাকলে ওরম শখের অসুখ অনেকেরই হয়। এরপর আর কথা চলে না। হেবোর মা ওর দুভাইকে ডেকে বললেন, দেখ, আমার সন্দেহ হচ্ছে তোদের দাদুর ঠিকমতো চিকিৎসাই হচ্ছে না। তোদের উচিত যে ডাক্তারবাবু চিকিৎসা করছেন তার কাছ থেকে ব্যাপারটা জেনে নেওয়া। দরকার হলে তোদের বাবা অথবা মেশোকে টেলিগ্রাফ করে আনতে হবে। সত্যি কথা কি, লুটুকে আমার ঠিকমতো বিশ্বাস হচ্ছে না। হঠাৎ পাশের ঘর থেকে পর্দা সরিয়ে নটবর হুড়মুড় করে এসে পড়ে মায়ের পায়ের ওপর, বলে, আপনি ঠিকই ধরেছেন মা, বুড়ো কর্তা একেবারে বিন চিকিৎসায় মারা যাচ্ছেন। এবার একটা সূত্র পাওয়া গেল। নটবরের কাছ থেকে অসুখের একটা আদ্যপান্ত ইতিহাস সংগ্রহ করা শক্ত হলো না। মাসখানেক আগে এক রাতে রায় সাহেব নাকি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যান। এই ঘটনা ঘটে তারই ডিসপেন্সারি ঘরে। তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিনই তার প্রবল জ্বর আসে। আর এরপর থেকেই রায় সাহেব একেবারে বদলে গেছেন। সর্বদাই ভয়ে ভয়ে থাকেন। কাছে লোক না থাকলে আঁতকে ওঠেন। শোভার গড় ছেড়ে একেবারেই বার হন না। ওর বাইরের ঘরটা তালাবন্ধ করে ফেলে রেখেছেন তারপর থেকে। কাউকে ঢুকতে দেন না সে ঘরে, কেন তা কেউ জানে না। মেজদা বলে, এরকম হঠাৎ ভয় পাওয়ার কারণটা কি? আগে বুড়ো কর্তার দার্জিলিংয়ে একটা বাড়ি আছে,
গরমকালটা তিনি প্রতি বছর সেখানেই কাটিয়ে আসেন। সেবার সেখান থেকে তিনি নিয়ে এলেন একটা নেপালি দারোয়ান, মোহন থাপা। আমরা তাকে বলতাম বাহাদুর। সে থাকতো ওই পশ্চিমের ঘরটায়। একদিন কি হলো, মোহন থাপা গলায় দড়ি দিয়ে মরল। তারপর থেকেই বাড়িতে নানান উৎপাত শুরু হলো। দরজা জানলা ইচ্ছে মতো খোলে, ইচ্ছে মতো বন্ধ হয়। মাঝ রাতে টিনের চালায় কারা যেন হেঁটে বেড়ায়। বুড়ো কর্তা দার্জিলিং থেকে ওর ছোট ভাইকে আনালেন। তার নাম কিশোর থাপা। বললে বিশ্বাস করবেন না, সে দেখতে হুবহু ওর দাদার মতো। লোকটা যেদিন এলো, বুড়ো কর্তাই তাকে প্রথম থেকে আটকে উঠেছিলেন। পরে জানা গেল লোকটা বাহাদুরের প্রেতাত্মা নয়, যমজ ভাই। কিন্তু বুড়ো কর্তা তাকে সহ্য করতে পারলেন না। রাত বিরেতে হঠাৎ তাকে দেখলেই উনি চমকে উঠতেন। মনে পড়ে যেত তার দাদাকে। শেষে 3 মাসের মাইনে দিয়ে তাকে তিনি দার্জিলিংয়ের বাড়িতেই পাঠিয়ে দিলেন। এদিকে তেনাদের অত্যাচার চলতেই লাগলো। কত শান্তি সস্তেন করা হলো। ডাক্তার মৈত্রই ব্যবস্থা করেছিলেন এসবে। ডাক্তার মৈত্রটি কে জিজ্ঞাসা করলো হেবু। বুড়ো কর্তাকে যিনি চিকিৎসা করেন আর কি। বিলেত ফেরো তার জোয়ান বয়স হলে কি হবে, বামুনের ছেলে তো, গলায় পৈতেও আছে, ঠাকুর দেবতাকে ভক্তিও করেন। তিনিই পরামর্শ দিলেন শান্তি সস্তেনে। মায়ের গয়ায় পিণ্ডি অব্দি দিয়ে আসা হলো, কিন্তু তেনাদের দাপাদাপিটা কিছুতেই বন্ধ হলো না। মেজদা প্রশ্ন করে, কিন্তু বাইরের ঘরে কি আছে তাহলে? নটবর কি একটা যেন জবাব দিতে যাচ্ছিল, হঠাৎ দরজার দিকে তাকিয়ে ঢোক গিলে চুপ করে গেল। ঘর এলেন লুটুবাবু। এসেই ধমকে দিলেন নটবরকে, কি রে বেটা, এদের ভূতের গপ্প শুনিয়ে ভয় দেখাচ্ছিস তো? চাপকে পেটের ছাল তুলে দেবো। হেবর মা বলেন, নটবরের দোষ নেই, আমরাই ওকে জিজ্ঞাসা করেছিলাম। লুটুবাবু ভ্রুযুগল কুঞ্চিত উঠল। তোমাদেরই বা ওসব কথায় থাকার দরকার কি? জ্যাঠা দেখতেই তো এসেছো দিদি, ভূত দেখতে তো আসনি। হেবর বুঝতে পারে ভিতরে একটা গভীর ষড়যন্ত্র চলছে। এক্ষেত্রে দাদুকে রক্ষা না করলে তার অধর্ম হবে। ওসব ভূত টুত সে মানে না। এসব আসলে কারো শয়তানি। কার হতে পারে? লুটু মামা, নটবর, না কিশোর থাপা? বাড়িতে আর কে কে থাকে? কাউকে কিছু না বলে সে সুটকেস খুলে এক এক করে তার সাজ সরঞ্জামগুলো বার করে। মাপবার ফিতে, ম্যাগনিফাইং গ্লাস, নোট বই, পেন্সিল। মেজদার মুখে খেলে গেল এক চিলতে হাসি। বললে, শার্লক হেবোর নাক সুরসুরানি শুরু হয়েছে। হেবো জবাব দিল না। সন্ধ্যাবেলায় ডাক্তার মৈত্র পরীক্ষা করতে এলেন দাদুকে। হেবো তাকে স্পষ্টই জিজ্ঞাসা করে, দাদুর অসুখটা কি? লুটুবাবু ধমক দিয়ে ওঠেন, তাতে তোমার কি ডক্টর দরকার হে ছোকরা? ডাক্তার মৈত্র তাকে থামিয়ে দিয়ে বলেন, আহা হা, রাগ করছেন কেন? ছেলেটি তো নেহাত ছোটও নয়, এবার সেকেন্ডারি দেবে, ওদেরও কিছু কিছু জানা দরকার। তারপর হেবোর দিকে ফিরে বলেন, তোমার দাদু একটা মানসিক অসুখে ভুগছে, হঠাৎ ভয় পেয়ে গেছেন আর কি। হেবো আর কথা বাড়ায় না। সে বুঝতে পারে আসল ক্লু লুকানো আছে ওই তালাবন্ধ ঘরটায়। ওই ঘরে দাদু কাউকে ঢুকতে দিচ্ছেন না কেন? ওই ঘরটা সবার আগে ভালো করে সার্চ করে দেখা দরকার। কাজটা খুবই কঠিন। দাদু কড়া হুকুম দিয়ে রেখেছেন, ও ঘরে কেউ যাবে না। তালাবন্ধ ঘরের চাবিটা থাকে দাদুর বালুসের নিচে। কিন্তু উদ্যোগী পুরুষ সিংহকে অত হতাশ হতে নেই। হেবো রাতে খাওয়া দাওয়ার পর বসলেও দাদুকে সেবা করতে, মাথায় হাত বুলিয়ে দিতে। হেবোর মা একবার উঁকি দিয়ে দেখে গেলেন। খুশি হলেন হেবো যে তার পাগলামি ছেড়ে দাদুর সেবায় মন দিয়েছে। কিন্তু মনে মনে উৎফুল্লও হলেন তিনি। ক্রমে ঘুমিয়ে পড়লেন দাদু। হেবেও উঠে যায়। বলা বাহুল্য, ওই ফাঁকে দাদুর বালিশের তলা থেকে একটি চাবি চলে আসে হেবোর পকেটে। মধ্যরাতে সবাই যখন অঘোর ঘুমে অচেতন, তখন হেবো চুপিসারে উঠে পড়ে বিছানা ছাড়ে। পা টিপে টিপে চলে আসে বাইরের ঘরে। তালা খুলে ঘরে ঢোকে। দীর্ঘদিন বন্ধ থাকায় কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ বের হচ্ছে ঘরটা থেকে। হেবো আলো জ্বাললো না। একটা টর্চের আলোয় ঘরখানা ভালো করে দেখল। ঘরটা মামুলিভাবে সাজানো। দেয়াল, টেবিল, আলমারি, সোফা, চেয়ার। দেয়াল ঘড়িটা বন্ধ হয়ে আছে 7:15 বেজে। ক্যালেন্ডারের পাতা ছেঁড়া হয়নি এ মাসে। গত মাসের পৃষ্ঠাটা প্রমাণ দিচ্ছে ঘরটা মাসাধিককাল অব্যবহৃত পড়ে আছে।
সব আসবাবপত্রে মেঝেতে ধুলোর একটা আস্তরণ। হেবো লক্ষ্য করে দেখে দাদুর সেক্রেটারিয়েট টেবিলের দেরাজগুলো তালাবন্ধ। টেবিলের ওপর কলমদানি, কাগজ চাপা, কিছু ফাইলপত্র, একটা পিনকুশন, টেলিফোন ডাইরেক্টরি, আর টেলিফোনটা নামানো আছে সেই ডাইরেক্টরির ওপর। কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখে টেলিফোনের মাউথ পিসের ওপর মাকড়সার জাল হয়েছে, অর্থাৎ অনেক দিন ধরেই ওটা ওইভাবে পড়ে আছে। নিশ্চয়ই দাদু শেষবার যখন এই ঘর তালাবন্ধ করেছিলেন মাসাধিক কাল আগে, তখন টেলিফোনটাকে রিসিভারের উপর রেখে যেতে ভুলে গেছেন। এবং মনে করে দেখে ওরা আসার পর টেলিফোন বাড়িতে একবারও বাজেনি। বাজবে কোথা থেকে? আজ 1 মাসের উপর ওদের টেলিফোন সবসময় এনগেজ। এবং পকেট থেকে রুমাল বার করে হাতে জড়িয়ে নিয়ে আলগোছে টেলিফোনটা তুলে যথাস্থানে বসিয়ে দেয়। উল্লেখযোগ্য আর কিছু পাওয়া গেল না। ভূতের নামগন্ধও নেই। ঘর তালাবন্ধ করে চাবিটি হেবো আবার রেখে দেয় দাদুর বালিশের তলায়। সারা রাত বেচারির ঘুম হলো না। কি হতে পারে? কেন এমন অহেতুক ভয় পেলেন দাদু? কে ভয় দেখালো? কি ভয় দেখালো? আর কেনই বা দেখালো? হঠাৎ ভোর রাতে হেবোর ঘুম ভেঙে গেল। ও কিসের শব্দ? রহস্য গল্প চ্যানেলে শার্লক হেবো পলাশপুর পর্ব শুনছেন। আজকে দ্বিতীয় অংশ। হঠাৎ ভোর রাতে হেবোর ঘুম ভেঙে গেল। ও কিসের শব্দ? ঘুমের জরিমা কেটে যেতেই হেবো বুঝতে পারে পাশের তালাবন্ধ ঘরে টেলিফোন বাজছে। হাত ঘড়িটা তুলে নিয়ে দেখল রাত তখন 3:30। এত রাতে কে টেলিফোন করছে? ঘরের দরজা খুলে বেরিয়ে এসে দেখে তালাবন্ধ ঘরের কপাট খোলা, ভেতরে আলো জ্বলছে। দ্রুত পায়ে এগিয়ে আসে হেবো। দেখে দাদু ইতিমধ্যে উঠে এসে তালা খুলে ঘরে ঢুকেছেন। দরজার ফাঁক দিয়ে হেবো লুকিয়ে দেখতে থাকে। দেখে টেবিলের পাশে দাঁড়িয়ে দাদু টেলিফোনের কথা বলছেন। কে তুমি? তুমিও রায় সাহেব? লায়া? না, তুমি রায় সাহেব নও। আমাকে মিথ্যে ভয় দেখাচ্ছ কেন? বলো তুমি কে? হ্যাঁ, কে? কে তুমি? কেসা তুম? হাত থেকে পড়ে গেল টেলিফোনটা। রায় সাহেব নিবারণ মল্লিক সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। এবং চিৎকার করে ওঠে। লোকজন ছুটে আসে। মা, লুটু মামা, নটবর ধরাধরি করে ওকে সবাই নিয়ে গেল তার ঘরে। কিছুদিন হলো একটু সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। আবার জ্বর এলো পরদিন সকালে। সকালবেলা শহরের সব কজন বড় ডাক্তারি দল বেঁধে দেখতে এলেন রায় সাহেবকে। অন্যান্য জুনিয়র ডাক্তারেরা নিবারণচন্দ্রকে আন্তরিক শ্রদ্ধা করতেন। অনেকেই খবর নিতে আসতেন সকাল সন্ধ্যায়। ডাক্তার মৈত্র সকলের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা করছিলেন। ডাক্তার মৈত্র অবশ্য সবে ডাক্তারিতে ঢুকেছেন। অল্প বয়স। পলাশপুরে এসে নিবারণচন্দ্রের জুনিয়র হিসেবে ওই ডিসপেন্সারিতেই বসেছিলেন। দাদুর অত বড় প্র্যাকটিসের ঠেলা সামলাতে ভদ্রলোক একবারে প্রাণান্ত হয়ে পড়ছেন। সকালবেলা দেহাত থেকে দলে দলে রুগী আসে এখনও ওর চেম্বারে। তাদের ঔষধ দিয়ে বিদায় করে দাদুর পুরাতন কেসগুলি তাদের বাড়ি গিয়ে দেখে, তারপর বেলা 2টোই হোক বা 3টেই হোক তিনি নিবারণবাবুকে দেখতে আসেন। দাদুকে পরীক্ষা করে ওষুধপত্রের ব্যবস্থা করে শেষ করে তবে বাড়ি যান, স্নানাহার করেন। দাদু খুবই স্নেহ করেন এই জুনিয়র ডাক্তারটিকে, আর তিনিও দাদুকে বাপের মতো শ্রদ্ধা করেন। মাঝে মাঝে যেদিন ডাক্তার মৈত্রের বেশি বেলা হয়ে যায় সেদিন দাদুকে ধমক দেন। এত বেলা হয়ে গেছে, এখনও তোমার স্নানাহার হয়নি? ও বেলায় এলে পারতেন। ডাক্তার মৈত্র জবাব দিতেন না। চুপচাপ পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখতেন তিনি। তবু কি জানি কেন হেবোর মা একটা অস্বস্তি বোধ করছিলেন। মেজদার সঙ্গে আড়ালে তিনি কী সব পরামর্শ করলেন। হেবো আন্দাজ করলো সবই, কিন্তু ওরা যখন তাকে পরামর্শ করতে ডাকলেন না তখন সেও উপর পড়া হয়ে গেল না কথা বলতে। বেশ তো, ওরা যা ভালো বোঝেন করুন, হেবও যা ভালো বুঝবে করবে। পরদিনই অজিতেন্দ্রবাবু মানে হেবোর মেসেমশাই এলেন মরণাপন্ন জেঠু শ্বশুরকে দেখতে। বোঝা গেল নিভৃত কক্ষে মা মেজদার আলাপটা কী জাতের হয়েছিল। অজিতেন্দ্রবাবু পুলিশের দারোগা, এসেছেন কিন্তু ধুতি পাঞ্জাবি পরে। তাকে দেখে লুটুবাবুর মুখখানি কালো হয়ে গেল। বললেন, এ কি আপনি? হ্যাঁ, এলো মুখে দেখতে। এত দেখার কি আছে তাও তো বুঝি না। মামা তো মিস ইন্ডিয়াও নন, তাজমহল নন, তবে এত এত লোক যে কেন দেখতে আসে কে জানে বলেই বেরিয়ে যান তিনি।
অজিতেন্দ্রবাবুকে হেবর মা আড়ালে ডেকে সমস্ত কথা বললেন। মেজদাও ছিল সে গোপন পরামর্শ সভায়। হেবো ঘরে ঢুকতে হেবর মা বললেন, আমরা একটু জরুরি কথা বলছি হেবো, তুমি বরং একটু পরে এসো। চোখ ফেটে জল বেরিয়ে আসে হেবো। বেশ মজা। এই সমস্যার সমাধান যার পক্ষে করার সম্ভাবনা সব থেকে বেশি, তাকেই ওরা আমল দিতে চাইছেন না কেন? সে বয়সে ছোট বলে? সে মেজদার মতো কলেজে ক্লাস করতে যায় না বলে? কিন্তু বয়সে ধেরে হলেই যে বুদ্ধিতে বেড়ে হবে না, তাই বা নিশ্চয়তা কী? সেবার কাশি যাওয়ার পথে আবগারি পুলিশের বড় কর্তা সে মুখার্জি সাহেবকে ধমক দিয়ে বলেছিলেন, আমার ইচ্ছে করছে তোমাকে ওই ছোটো ছেলেটির কাছে 6 মাসের জন্য শিক্ষানবিশিতে পাঠায়। তা সেই মুখার্জি সাহেবের বয়স কি হেবর চেয়ে কম ছিল? বেশ থাক, দরকার নেই, যা করার একাই করবে হেব, কারও সাহায্যের বা পরামর্শের প্রয়োজন নেই। বাগানে নেমে যায় সে। পেয়ারা গাছ থেকে একটা ডাঁসা মতন পেয়ারা পেড়ে ডালে পা ঝুলিয়ে জুত করে চিবোতে বসে। নিচু গলায় গান ধরে, ও তোরে আপনে জনে তার ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। পরদিন ডাক্তার মৈত্র যখন রায় সাহেবকে দেখতে এলেন, তখন হেবো, মেজদা আর অজিতেন্দ্রবাবু বসেছিলেন সেইখানে। অজিতেন্দ্রবাবু ডাক্তার মৈত্রের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। বলেন, ডাক্তার মৈত্র, আপনি ডাক্তারি ব্যাগ ব্যবহার করেন না কেন? এরকম একটা ব্যাগ নিয়ে এসেছেন। ডাক্তার মৈত্রের হাতে ছিল একটা ক্যানভাসের ব্যাগ, PAA মার্কা, অর্থাৎ প্যান আমেরিকান এয়ারওয়েজের এয়ার ব্যাগ। সচরাচর ডাক্তারবাবুদের যেমন কালো ডাক্তারি ব্যাগ হয়, তা নয়। ডাক্তারবাবু বলেন, এটাতে আমার হাত ধোবার তোয়ালে, সাবান ইত্যাদি থাকে। ডাক্তারি ব্যাগ আমার গাড়িতেই আছে। বলতে বলতে নিবারণবাবুর গাড়ির ড্রাইভার হাজিরা সিং ঘরে এলো। তার হাতে কালো একটা চামড়ার ডাক্তারি ব্যাগ। ডাক্তার মৈত্র সেই ব্যাগ থেকে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ আর শিশি বার করে নেয়। রায় সাহেবকে ফুটতে ফুটতে বলেন, বিলেত থেকে ফেরার সময় তো আর জাহাজে আসেনি, প্লেনে এসেছিলাম। ওই ব্যাগটা তখন থেকেই আমার সঙ্গে ছিল। এবার ফস করে প্রশ্ন করে বসে, আপনি বিলেত গিয়েছিলেন বুঝি? রায় সাহেব জবাব দেন, মৈত্র MRCP, উফ, ইন্ট্রাভিনাস দিলে নাকি? না না, ইন্ট্রাভিনাস নয়, বলেন ডাক্তার মৈত্র, দাদুর বাহুমূলটা ডলতে ডলতে। এবার আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, হঠাৎ ধমক দিলেন লুটুবাবু, তোমরা রোগীর ঘরে কেন? অজিতেন্দ্রবাবুর ইঙ্গিতে হেবা বেরিয়ে আসে। আর কিছু কথোপকথন সে শুনতে পায় না। না পাক ক্ষতি নেই, শিকারি বিড়ালটিকে সে চিনতে শুরু করেছে ঠিকই। আপন মনে বাগানে পাইচারি করতে করতে হেবো গুনগুন করে সুর ভাজে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। গেটের বাইরে দাঁড়িয়ে আছে পুরনো মডেলের কালো সেভরলে কেনা, দাদুর অনেক দিনের গাড়ি। হেবো পায়ে পায়ে গাটের বাইরে বেরিয়ে এলো। ড্রাইভারের সঙ্গে ভাব জমাতে চায় হেবো। ড্রাইভার দাদা, একদিন শহরটা আমাকে দেখিয়ে আনলে না তুমি? হাজিরা সিং বলে, क्या किया जाए बोलिए छोटा साहेब, मेरा तो मरने का भी फुर्सत नहीं। তা বটে। হাজিরা সেই সাত সকালে হাজিরা দেয়, গাড়ি বের করে, আর সারা দিন তাকে টোটো করে ঘুরতে হয়। অনেক দিনের পুরনো গাড়ি, আজ এটা কাল সেটা, খুটখাট লেগেই আছে মেরামতি। এতদিন শুধু বাড়ি থেকে চেম্বার আর চেম্বার থেকে বাড়ি যাতায়াত করতে হতো। বয়স হয়ে যাওয়ায় দাদু আজকাল আর দেহাতে কলে যেতেন না। যেটুকু রুগী দেখতেন তা চেম্বারে বসেই। বড়জোর শহরে দু একটা পুরনো ঘরে রুগী দেখতে যেতেন। এখন তিনি অসুস্থ হয়ে পড়ায় ডাক্তার মৈত্রকে ঠেকাতে হচ্ছে সেই রুগীর ঝামেলা। ড্রাইভারকেও ঘুরতে হচ্ছে সারাদিন। ডাক্তার মৈত্র তার বয়সের দোয়াই দিতে পারেন না, ডাকলে রুগীর বাসায় গিয়েও দেখে আসতে হয়। ফলে বেচারি হাজিরা সিংয়ের আর মরবার ফুরসত নেই। হেবা প্রশ্ন করে একে একে, হাজিরা সিং কতদিন কাজ করছে, চেম্বারে দাদুর কতজন কর্মচারী আছে, কে কেমন লোক। হাজিরা সিং তার ভাঙা ভাঙা হিন্দিতে সব কথা বলে যায়। হাজিরা সিং পুরনো লোক, মোহন থাপার আগেই কাজে বহাল হয়েছে সে। তবে নটবর তার থেকেও আগে এসেছে বাড়ি। কিশোর থাপা সে তো এসেছে সবে, মোহন থাপা আত্মহত্যা করার পরে। দাদুর চেম্বারে আছে জনা ছয়েক কর্মচারী। তাদের মধ্যে ভবেশ গাঙ্গুলি পুরনো লোক, পাস করা কম্পাউন্ডার। হিরেন আর গোড়াবাবুও পাস করা কম্পাউন্ডার। ক্যাশ থাকে ভবেশবাবুর কাছে। আগে দাউদু তার কাছ থেকে দৈনিক ক্যাশ বুঝে নিতেন, এখন ডাক্তার মৈত্র সেটা বুঝে নেয়। ডিসপেন্সারির যাবতীয় ঝামেলা একা মৈত্রকেই সামলাতে হয়। মৈত্র এসছেন বছরখানেক আগে, বেশ সজ্জন, সকলের সঙ্গেই ভালো ব্যবহার করেন। গোড়াবাবু লোকটাকে হাজিরা সিং বরদাস্ত করতে পারে না, কেমন যেন চোর চোর ভাব লোকটা।
লুটুবাবু খুব বিশ্বাস করেন তাকে। হাজিরা সিং দেখেছে প্রায়ই গোড়াবাবু এসে লুটুবাবুকে কিসব গুজুর গুজুর করে বলে যায়। রাতে অজিতেন্দ্রবাবু হেবর মাকে বললেন, ডাক্তার মৈত্রের কাছে সব কথা শুনলাম। আমার মনে হয় আপনারা ভুল আশঙ্কা করছেন। ভূতের ভয় ইচ্ছে করে কেউ দেখাচ্ছে না। কারই বা স্বার্থ হবে ওই ভূতের ভয় দেখানোর? মা কিন্তু যুক্তিটা মেনে নিতে পারেন না। বলেন, ভূতের ভয় দেখানোর স্বার্থ হতে পারে তার যে আশা করছে হঠাৎ হার্টফেল করে মারা গেলে এই সম্পত্তিটা তার হাতে আসবে। অজিতবাবু বলেন, বেশ তো, আমরা তো আরও কিছুদিন আছি, দেখাই যাক না পরিস্থিতি কোন দিকে গড়ায়। মা বলেন, কিন্তু ওকে আপাতত এখান থেকে সরিয়ে কলকাতা নিয়ে গেলে হয় না? এ বাড়িতে উনি তো আবার ভয় পেতে পারেন। সে কথাও বলেছিলাম, কিন্তু লুটুবাবু রাজি নয়। সে কেন রাজি নয়? বলছে এক হাতে চিকিৎসা হয় ভালো। হেবর সব কথা শুনলো চুপিসারে। অনেক রাতে হেবর ঘুম ভেঙে গেল। দাদুর ঘরে কারা যেন ফিসফিস করে কথা বলছে। শুনছেন শার্লক হেবো পলাশপুর পর্ব, আজকে 3য় ভাগ। অনেক রাতে হেবর ঘুম ভেঙে গেল। দাদুর ঘরে কারা যেন ফিসফিস করে কথা বলছে। কান খাড়া করে খানিকটা শুনল হেবো। হ্যাঁ, ঠিকই কথা বলছে কেউ। পা টিপে টিপে এ ঘরের কাছে এসে উঁকি দিতেই হেবো দেখতে পেল দাদু আর ওর মেসোমশাই অজিতেন্দ্রবাবু বসে কথা বলছেন। দাদু বলছিলেন, বুঝলে অজিত, সেদিন থেকেই আমার মনে হলো মোহন থাপার অতৃপ্ত আত্মাটা এ বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। শুধু আমি নই, হাজিরা সিং, নটবর ওরাও বললে যে অপদেবতার অস্তিত্ব ওরাও টের পেয়েছে। মৈত্র বললে একটা শান্তি সস্তায়নের ব্যবস্থা করতে। পুজো অর্চনা সবই করা হলো, কিন্তু অতৃপ্ত প্রেতাত্মার তৃপ্তি হলো না। এই সময় একদিন একটা অদ্ভুত কাণ্ড ঘটল। ঘটনাটা আদ্যন্ত শুনে হেবর মাথার চুলগুলো খাড়া হয়ে ওঠে। রায় সাহেব সন্ধ্যেবেলা ডিসপেন্সারিতে গেছেন। সেদিন সকাল থেকেই ওর শরীরটা খারাপ। আকাশের অবস্থাও খারাপ। টিপি টিপি বৃষ্টি নেমেছে। রুগীদের বিদায় করে সন্ধ্যে রাতে বাড়ি ফিরে আসবেন স্থির করলেন। চেম্বারে ডাক্তার মৈত্র ছিলেন না। হীরেন, গোড়া আর ভবেশবাবু ছিলেন। রায় সাহেব ডিসপেন্সারিতে ওর টেলিফোনটা তুলে নিলেন। ইচ্ছে বাড়িতে ফোন করে গাড়িটা পাঠিয়ে দিতে বলবেন। ফোন তুলে অপেক্ষা করতেই অপারেটর বলল, ইয়েস, নাম্বার 13 প্লিজ। ওর বাড়ির নাম্বার 13 আর চেম্বারের নাম্বার 14। প্রথমে রিঙ্গিং টোন, তারপরেই শুনলেন, হ্যালো, নাম্বার 13, রায় সাহেবের বাড়ি? প্রশ্ন করলেন রায় সাহেব। জি হ্যাঁ, বলিয়ে। একটু ঘাবড়ে গেলেন রায় সাহেব। বাড়িতে আছেন লুটুবাবু আর নটবর। হিন্দিতে তারা কথা বলবে কেন? তাই একটু অবাক হয়ে বলেন, তুমি কে কথা বলছো? আপ কন? আরে আমি রায় সাহেব। তুমি কে? লুটু অথবা নটবরকে ডেকে দাও। সালাম বারা সাহেব, मैं বাহাদুর। রায় সাহেবের হাত থেকে টেলিফোনটা পড়ে যায়। তখনও কিশোর থাপা কাজে লাগেনি। বাহাদুর বলতে তখন সকালে মোহন থাপাকেই বুঝত। আর সেই বাহাদুর তার দিন 10 আগেই আত্মহত্যা করেছে। তাকে ওইভাবে বসে পড়তে দেখে ভবেশবাবু ছুটে এসে বলল, কি হয়েছে স্যার? কিছু না, তুমি একটা রিক্সা ডেকে দাও। রিক্সা করে বাড়ি ফিরে এসে রায় সাহেব দেখেন লুটুবাবু বাড়ি নেই। নটবর বললে ইতিমধ্যে তার বসার ঘরে কেউ ঢোকেনি। অবশ্য সে রান্নাঘরে ছিল। টেলিফোন বেজেছিল কি না তা সে জানে না। অবাক কাণ্ড, কাউকে কিছু না বলে নিজের ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লেন। তিনি কি ভুল শুনেছেন? অতগুলো কথা, অনেকক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম এলো না। হাত পা ঠান্ডা হয়ে আসছে, বৃষ্টিটাও ঝেঁপে এসেছে। লক্ষণ ভালো নয়। রায় সাহেবের মনে হলো একটু মেডিকেটেড ব্র্যান্ডি খেতে পারলে ভালো হতো। মদ উনি খান না, ঘরে ব্র্যান্ডি নেই, কিন্তু ডাক্তারখানায় আছে। দেয়াল ঘড়িতে দেখেন রাত 10টা। এখনও কি ডিসপেন্সারি খোলা আছে? দেখাই যাক না। তাই শোবার ঘর থেকে বসার ঘরে এসে ফোনটা তুলে নিলেন। উদ্দেশ্য, ডিসপেন্সারি খোলা থাকলে একটা ওষুধ এনে খাবেন। ফোনটা তুলে নাম্বার চাইলেন। ও প্রান্ত থেকে ভারী গলায় শোনা গেল, হ্যালো।
এটা কি নাম্বার 14 রায় সাহেবের ডিসপেন্সারি? ইয়েস, স্পিকিং। তুমি কে কথা বলছো? প্রশ্ন করেন রায় সাহেব। তুমি কে কথা বলছো? প্রতিধ্বনি করে যেন ওই লোকটা। কে, মৈত্র নাকি? আহ, বললাম তো এটা রায় সাহেবের ডিসপেন্সারি। আমি রায় সাহেব কথা বলছি। তুমি কে, কি চাও? রায় সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। হকচকিয়ে গিয়ে বলেন, রায় সাহেব? কোন রায় সাহেব? ও প্রান্তের লোকটা ধমকে ওঠে, ইডিয়ট! পলাশপুরে কজন রায় সাহেব আছে? আমি রায় সাহেব নির্মবান মৌলিক কথা বলছি। তুমি কে হে ছোকরা? রায় সাহেব কোনো জবাব দিতে পারেন না, ফোন রেখে বসে পড়েন। মিনিট খানেক বোধহয় তার জ্ঞান ছিল না। তারপর বুঝলেন এসব নিশ্চয়ই কারো শয়তানি। কে হতে পারে? রায় সাহেব নিবারণ মৌলিক একজন অত্যন্ত মানী লোক, তাকে ইডিয়েট বলার সাহস কার আছে? কিন্তু না, শরীর খারাপ বলে সব বেয়াদবি বরদাস্ত করে যাওয়া চলে না। পাগলের মতো লাফিয়ে উঠলেন উনি। বসবার ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে ঘরে তাড়া মেরে এসে হাঁকলেন, ড্রাইভার, গাড়ি নিকালো। বড় সাহেবের শরীর খারাপ শুনে গাড়ি গ্যারেজে তুলে রাখা হয়েছিল। আবার বার করা হলো। রায় সাহেব সোজা গিয়ে উঠলেন ডিসপেন্সারিতে। ব্যাপারটা একটা হেস্তনেস্ত করে ফেলতে হবে। এখনই গিয়ে দেখলেন ডিসপেন্সারির অন্যান্য কর্মচারীরা চলে গেছে। ডাক্তার মৈত্র শেষ রুগীটিকে বিদায় দিয়ে উঠবার উপক্রম করছেন। রায় সাহেব বললেন, তুমি আছো, ভালোই হয়েছে। আচ্ছা, এর মধ্যে কি কেউ ফোন করেছিল? আজ্ঞে না। আপনার টেলিফোন ছাড়া তো কারো ফোন তো আসেনি। আমার ফোন এসেছিল? কে ধরেছিল? আগে আমি। তুমি? তবে তুমি কিসব বাজে বাজে কথা বলছিলে? ডাক্তার মৈত্র বললেন, সে কি স্যার, আমিও তো ঠিক ওই কথাই বলতে যাচ্ছিলাম আপনাকে। আমি যতবার বলছি আমি মৈত্র, কি চাইছেন স্যার, আপনি ততবারই বলছেন আমি রায় সাহেবের সঙ্গে কথা বলতে চাই। আমি আপনার গলার স্বর শুনে বেশ চিনতে পারছিলাম, তাই যখন অবাক হয়ে বললাম, রায় সাহেব মানে? কোন রায় সাহেব? আপনি তখন প্রচণ্ড ধমক দিয়ে উঠলেন, ইডিয়ট! পলাশপুরে কতজন রায় সাহেব আছে? আমি ডাক্তার নিবারণ মৌলিকের সঙ্গে কথাবার্তা বলতে চাই। রায় সাহেব ক্রমশই দিশেহারা হয়ে যাচ্ছেন। তাহলে তিনি একাই ভুল শোনেননি। কে এমন করছে? কেনই বা করছে? মরিয়া হয়ে শেষ পর্যন্ত টেলিফোনটা তুলে নেন। বাড়ির নাম্বার চাইলেন আবার। নিশ্চিত জানেন তালাবন্ধ ঘরে কেউ সাড়া দেবে না, রিঙ্গিং টোন বেজেই যাবে। সেই রিঙ্গিং টোনের আওয়াজটা না শোনা পর্যন্ত ওর যেন মুক্তি নেই। কি আশ্চর্য, একবার বাজতেই ও প্রান্তে সেই তালাবন্ধ ঘরে টেলিফোন রিসিভারটা কে যেন তুলে নিল। অস্ফুট কে যেন বলল, হ্যালো। সেই স্বরে মৃত্যুর হিমশীতল স্পর্শ লেগে আছে। রায় সাহেব শেষ সম্ভাবনাটা একবার হাতড়ে দেখতে চান। আপনার নাম্বার কত? ও প্রান্তবাসী ওর সেই শেষ অবলম্বনটা ধূলিসাৎ করে বললেন, 13 নাম্বার হাজার। আমি রায় সাহেব বলছি। তুমি তুমি কে? সালাম বাড়া সাহেব, मैं बहादुर हूँ। राय साहेब चित्कार করে ওঠেন, বাহাদুর? कौन सा बहादुर? मोहनताबा बहादुर, হাজার কা গোলাম, গরিব পরবার। রায় সাহেব নাকি আর সহ্য করতে পারেন না। এই উত্তর শুনে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। ডাক্তার মৈত্রকে বাড়ি নিয়ে আসেন। রায় সাহেবের জ্ঞান হয়েছিল পুরো 2 দিন পরে। তারপর থেকেই তিনি অসুখে ভুগছেন। হেবু সমস্ত বিবরণটা শুনল। অজিতবাবু দাদুকে বললেন, আপনি ও ঘরের চাবিটা আমাকে দেবেন একবার? না না, ও ঘরে কেউ যাবে না তোমরা, ও ঘরে টেলিফোন আছে। দিন 3 পরে কলকাতা থেকে হেবোর মেসো অজিতেন্দ্রবাবুর এক বন্ধু এলেন। উনি নাকি লাইফ ইন্স্যুরেন্সের অর্গানাইজার। পলাশপুরে এসেছিলেন নিজের কাজে। অজিতেন্দ্রবাবুর সঙ্গে পথে দেখা হয়ে যায়। অজিতেন্দ্রবাবুই তাকে ধরে এনেছেন এ বাড়িতে। ভদ্রলোকের নাম প্রবীর মুখার্জি। তাকে দেখে লুটুবাবু আরও বিরক্ত হলেন। এ কি, তামাশা দেখতে লোক জুটছে নাকি? কিন্তু অজিতেন্দ্রবাবু কোনো ভ্রুক্ষেপ করলেন না। হেবু বাইরের ঘরে ঢুকে দেখে পাইপ মুখো ভদ্রলোকটি বসে ওর মেসোমশাইয়ের সঙ্গে গল্প করছেন। বেশ বুদ্ধিদীপ্ত, উজ্জ্বল চেহারা, মাথার চুলগুলি উল্টানো, স্যুট পরে বসে আছেন তিনি। মেসোমশাই বলেন, একে প্রণাম করা হেবো, ইনি হচ্ছেন। ভদ্রলোক তাকে নামিয়ে দিয়ে বলেন,
ও এসো খোকা, আমার নাম প্রবীর মুখার্জি, তোমার মেসোমশাইয়ের বন্ধু আমি। এদিকে একটা ইন্স্যুরেন্স কেসে এসেছিলাম, শুনলাম তোমরা এখানে আছো, তাই ভাবলাম। তাকে বাধা দিয়ে হেবো বলে, আপনাকে কি বলে ডাকবো, ডিটেকটিভ কাকা? ভদ্রলোকের বাক্যস্ফূর্তি হলো না, চোয়ালের নিম্নাংশটা ঝুলে পড়ল শুধু। একটু সামলে নিয়ে ঢোক গিলে বলেন, সে কি, ও কথা কে বললে? আমি তো ডিটেকটিভ নই। ওরকম অদ্ভুত কল্পনা করলে কেন? কল্পনা? হাসলে হেব, আগে না, আমি কল্পনা করে কোনো সিদ্ধান্ত নিই না। আমার সিদ্ধান্ত প্রমাণের ওপর প্রতিষ্ঠিত। আজই একজন গোয়েন্দা এ বাড়িতে আসবেন, এটা অনুমান করেছিলাম আমি। মেসোমশাই পুলিশের দারোগা, এসব ক্ষেত্রে ডিটেকটিভের ওপর তিনি সচরাচর নির্ভর করে থাকেন, কিন্তু সেটা তো হচ্ছে অনুমান। আপনি ধরা পড়ে গেলেন দুটি কারণে। প্রথমত, মেসোমশাইকে আপনার পরিচয় দেওয়ার সুযোগ না দিয়ে বড় তাড়াহুড়ো করেছেন আমি। আমার মতো বাচ্চা ছেলের কাছে আপনার এ বাড়িতে আসার কৈফিয়ত দেওয়ার তো প্রয়োজন ছিলই না। পরিচয়টা গোপন করার জন্যে আপনার মনে যে অপরাধ বোধ ছিল, তারই তাগিদে এক নাগাড়ে আপনি অহেতুক অনেক কথা বলে গেছেন। তাছাড়া আপনি চূড়ান্তভাবে ধরা পড়ে গেছেন আপনার বুক পকেট থেকে উঁচু হয়ে থাকা ওই ম্যাগনিফাইং গ্লাসে। বিমা কোম্পানির লোকের পক্ষে ওটা বেমানান। প্রবীরবাবুর চোখের মণি দুটো টেরা হয়ে গেল। অজিতেন্দ্র বাবু বলেন, ওর কাছে লুকিয়ে পার পাবে না প্রবীর, ও একটি ক্ষুদে গোয়েন্দা। ওর কীর্তির কথা তোমাকে পরে বলবো আমি, এখন এসো আলোচনা করা যাক। হেবুর মতো একটি হাফ প্যান্টধারীর সাথে রহস্যের আলোচনা করতে হবে শুনে প্রবীরবাবু গুম মেরে গেলেন। হেবু বললে, প্রবীর কাকা, আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনি আপনার পরিচয়টা পাল্টান। বিমা কোম্পানির দালাল নয়, আপনি নিজেকে পামিস্ট বলে পরিচয় দিন। কেন? বিমা কোম্পানির দালালের চেয়ে তাতে অনেক সুবিধে। সন্দেহভাজন যে কজন আছেন, লুটু মামা, গোড়াবাবু, নটবর, ভবেশবাবু, এদের হাত দেখার চিলায় নানান প্রশ্ন করতে পারবেন। প্রবীরবাবু হেসে বলেন, ছেলে মানুষ, তাতে কি লাভ? আসল অপরাধী তো মিথ্যেই বলবে। কিন্তু অনেক সময় মিথ্যার ভিতর থেকেই ক্লু পাওয়া যায়। তাছাড়া এই কেসের সব থেকে বড় জিনিস হচ্ছে ধুলোভর্তি বাইরের ঘরের ওই টেলিফোনটা। ভবিষ্যতে হয়তো ফিঙ্গারপ্রিন্টস নিয়ে আমাদের গবেষণা করতে হবে। পামিস্ট মানে হস্তরেখাবিদদের পক্ষে তার ম্যাগনিফাইং গ্লাসটার সাহায্যে হাত দেখার অছিলায় আঙুলের ছাপের নকল তুলে নেওয়া সহজ। প্রবীরবাবু বুঝতে পারেন হাফ প্যান্ট পরলেও ছেলেটির মাথা পাকা। অজিতেন্দ্রবাবু আর হেবো ছাড়া প্রবীরবাবুর আসল পরিচয়টা আর কেউ জানতে পারল না, এমনকি হেবোর মাও নয়। হেবো মনে মনে খুশি হলো, মেসোমশাই তাহলে ওকে ভরসা করতে শুরু করেছেন। অবশ্য এও সে বুঝতে পারে নিজে নিজেই প্রবীরবাবুর পরিচয়টা আবিষ্কার করেছিল বলে বাধ্য হয়ে তাকে দলে টেনেছেন মেসোমশাই। সেদিনই প্রবীরবাবু বাইরের ঘরের ডুপ্লিকেট চাবি করালেন। স্থির হলো রাত্রি সবাই ঘুমিয়ে পড়লে ওরা তিনজনে ঘরটা পরীক্ষা করে দেখবেন। সেদিন সন্ধেবেলা ডাক্তার মৈত্র এসে অজিতেন্দ্রবাবু আর প্রবীরবাবুকে নিভৃতে ডেকে নিয়ে বললেন, কয়েকটা কথা আপনাদের বলতাম। আমার মনে হয় ব্যাপারটা ভালো করে অনুসন্ধান করে দেখা উচিত। প্রবীরবাবু বলেন, কিসের কথা বলছেন আপনি? ওই টেলিফোনে ভূতের গলার বিষয়ে। আমার মনে হয় কেউ ইচ্ছে করে ওকে ভয় দেখাচ্ছে। কিন্তু বুড়ো মানুষকে হয়তো ভয় দেখিয়ে কার কী লাভ? ডাক্তারবাবু একটু ইতস্তত করে বলেন, অহেতুক বলে এটাকে ধরে নিচ্ছেন কেন? এই করে হয়তো তার মৃত্যুকে আগিয়ে আনা হচ্ছে। রিভলভারের গুলি অথবা বিশেষ সাহায্য না নিয়েও তো মানুষ খুন করা যায়। অজিতবাবু বলেন, তা যায় বই কি, আমি পুলিশে চাকরি করি, অনেক কিছুই দেখেছি আমি, কিন্তু কার স্বার্থ আছে বিষয়ে? শুধু স্বার্থ নয়, স্বার্থ ও সুযোগ, মোটিভ আর অপরচুনিটি। কিন্তু সেটা আমার আপনার পক্ষে বিচার করার চেয়ে কোনো প্রফেশনাল ডিটেকটিভের হাতেই ছেড়ে দেওয়া ঠিক নয় কি? অজিতবাবু বলেন, বেশ ভেবে দেখি। আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে দুটি কাজ করেছিলাম, তার ফলাফলটা জানিয়ে রাখি। প্রথমত, টেলিফোন কল ডাইরেক্টরিতে অবনক্সাস কল বা ঘোস্ট কল বলে একটা অনুচ্ছেদ আছে। ডাইরেক্টরির নির্দেশ অনুসারে আমি ট্রাফিক সুপারকে চিঠি লিখি। তারা এই বিষয়ে আদ্যপান্ত অনুসন্ধান করে দেখেছেন, কোনো সূত্র পাননি। দ্বিতীয়ত, টেলিফোন লাইনটা একবার পরীক্ষা করে দেখা উচিত মনে করেছিলাম।
সেই ইচ্ছা প্রকাশ করা মাত্র লুটুবাবু একজন মিস্ত্রি রেখে সমস্ত লাইনটা পরীক্ষা করান। লাইন কেউ ট্যাপ করছে না বা লাইনে কোনো ফল্ট নেই। তবে মনে রাখবেন, মিস্ত্রি লাগিয়েছিলেন লুটুবাবু এবং রিপোর্টটা তাঁরই। অজিতবাবু গম্ভীরভাবে বলেন, অশেষ ধন্যবাদ, আপনি আমাদের কাজ অনেকটা এগিয়ে রেখেছেন। ডাক্তার মৈত্র প্রতিবাদ করেন, কিছু না, রায় সাহেবকে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করি। তাকে রক্ষা করার জন্যে আমি সব রকম সাহায্য করতেই সর্বদাই প্রস্তুত। রাতে সকলে ঘুমিয়ে পড়লে অজিতবাবু, প্রবীরবাবু আর হেবো ডুপ্লিকেট চাবির সাহায্যে এ ঘরে এলেন। প্রবীরবাবু কলকাতায় একটা টেলিফোন বুক করলেন। অল্প পরেই যোগাযোগ হলো। কলকাতার সঙ্গে কথাবার্তা বলে বেরিয়ে এলেন ওরা। রিসিভারের ওপর ফোনটা বসানো রইল। রায় সাহেবকে ঘর বদলিয়ে দূরের একখানা ঘরে নিয়ে যাওয়া হলো, যাতে টেলিফোন বাজলেও তিনি শুনতে না পান। রাতে আর কিছু হলো না। সকালে একটা টেলিফোন এলো। হেবো ধরল। না, কোনো ভূতের গলা নয়। ডাক্তার মৈত্র টেলিফোনে জানতে চাইলেন, রায় সাহেব কেমন আছেন? হেবো জানায়, ভালো আছেন, ঘুমোচ্ছেন। আশ্চর্য, টেলিফোনে আর কোনো বিভ্রাট হলো না। এখানে ওখানে অকারণে 4-5 বার টেলিফোন করা হলো। ঠিকমতোই কথা বলা গেল। ও প্রান্ত থেকে কোনো ভুতুরে গলা শোনা গেল না। না কোনো রায় সাহেব, না কোনো বাহাদুর। প্রবীরবাবু তার পরিচিত একজন ইলেকট্রিক মিস্ত্রিকে দিয়ে টেলিফোন লাইনটা পরীক্ষা করালেন। না, কোনো গণ্ডগোল লাইনে নেই, কেউ ট্যাপও করছে না। রায় সাহেব ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। আরও 3-4 দিন প্রবীরবাবু থেকে গেলেন, যদিও প্রায় প্রতিদিন লুটুবাবু তাকে প্রশ্ন করেছিলেন, কি আপনার পলাশপুরের কাজ মিটল? আর কোনো গণ্ডগোল হচ্ছে না দেখে প্রবীরবাবু ফিরে যাওয়াই স্থির করলেন। অজিতেন্দ্রবাবুকে ডেকে বললেন, আমার মনে হয় রায় সাহেব যা বলেছিলেন তা হয় মিথ্যে, না হয় তার কল্পনা। ইচ্ছে করে বুড়ো মানুষ মিথ্যে কথা বলবেন কেন? সুতরাং ধরে নেওয়া যেতে পারে ভয় আতঙ্কে তিনি ভুল শুনেছিলেন। এছাড়া এই সমস্যার কোনো লজিক্যাল সমাধান হতে পারে না। এই একমাত্র ব্যাখ্যা। অজিতেন্দ্রবাবু বলেন, এর চেয়ে ভালো ব্যাখ্যা যখন নেই তখন তাই মেনে নিতে হবে। হেবো বললে, কিন্তু ব্যাখ্যা তো স্বয়ংসম্পূর্ণ নয়। প্রথমত, ভূতের কণ্ঠস্বর দাদু একা শোনেননি, ডাক্তার মৈত্রও শুনেছেন। দ্বিতীয়ত, টেলিফোন ছাড়াও ভূতের দাপাদাপি এ বাড়িতে হয়েছে। জানলাগুলো আপনি আপনি খুলে গেছে। রাতে কে বা কারা টিনের চালে হেঁটে বেরিয়েছে, এ তো সবাই বলছে। হঠাৎ পর্দা সরিয়ে ঘরে ঢোকেন লুটুবাবু। ধমকে ওঠেন হেবোকে, না হে ছোকরা, ভূতের দাপাদাপির কথা সবাই বলছে না। আমিও ওই বাড়িতে থাকি, একদিনের তরেও ভূতের কোনো দাপাদাপি টের পাইনি এতদিন। তারপর অজিতেন্দ্রবাবুর দিকে ফিরে বললেন, তবে দিন কয়েক ভূতের কিছু উপদ্রব টের পাচ্ছি বটে। অজিতবাবু ঝুঁকে পড়েন সামনের দিকে, বলেন, কদিন হলো কী দেখছেন? দেখছি এই ভূতটিকে, বিচ্ছু ভূত। গভীর রাতে এই ছোকরা ও ঘর ঘুরে বেড়ায়। আমি আপনাদের মিনতি করছি অজিতবাবু, রোগীর বাড়ি থেকে এসব ছেলে ছোকরাদের হটান, বলেই বেরিয়ে যান তিনি। উনি ওই রকমই অদ্ভুত। সেদিন সন্ধ্যাবেলা ওরা তিনজনের ডিসপেন্সারিতে এসে ডাক্তার মৈত্রের সঙ্গে দেখা করলেন। অজিতেন্দ্রবাবু বলেন, আমরা এবার ফিরে যাব ভাবছি ডাক্তার মৈত্র, আর তো গণ্ডগোল হচ্ছে না। ডাক্তার মৈত্র বলেন, ওই সঙ্গে রায় সাহেবকেও নিয়ে যান না, কিছুদিন ঘুরে এলে একটা চেঞ্জ হবে। প্রবীরবাবু বলেন, সে কি? লুটুবাবু বললেন, ওকে স্থানান্তর করায় তো আপনার অনিচ্ছা। হেসে ডাক্তার মৈত্র বললেন, আমার ইচ্ছা অনিচ্ছা তো আমার মুখ থেকেই শুনছেন। প্রবীরবাবু গুম মেরে গেলেন। হেবো বললে, টেলিফোনটা সারেন্ডার করলে কেমন হয়? ডাক্তার মৈত্র আপত্তি জানিয়ে বলেন, আমার তাতে আপত্তি আছে, দুটো কারণে। প্রথমত, লাইন একবার নিজে থেকে কাটিয়ে দিলে দ্বিতীয়বার পাওয়া আজকাল অসম্ভব। দ্বিতীয়ত, তাহলে রায় সাহেব কোনোদিনই নর্মাল হবেন না। টেলিফোনে স্বাভাবিকভাবে ওকে কথা যেদিন বলাতে পারবো সেদিনই বলবো উনি সম্পূর্ণ সেরে উঠেছেন। প্রবীরবাবু বলেন, তা ঠিক, তবে আমার মনে হয় ভূতের ভয় কেউ ওকে জোর করে দেখাচ্ছে না। ডাক্তার মৈত্র বলেন, আমি কিন্তু আপনার সঙ্গে একমত হতে পারছি না প্রবীরবাবু। আপনারা একজন প্রফেশনাল ডিটেকটিভ নিয়োগ করলেই বোধহয় ভালো করতেন। আমার দৃঢ় বিশ্বাস রায় সাহেবকে কেউ ইচ্ছে করে ভয় দেখাচ্ছে। মোটিভ আর অপরচুনিটি বিচার করে আমি আন্দাজও করেছি আসল অপরাধীটি কে, কিন্তু আমার পক্ষে তার নাম উচ্চারণ করা ঠিক নেই, প্রমাণ তো নাই আমার।
পরদিন প্রবীরবাবু বললেন, আর ভূতের খেলা হবে না, আজ আমি ফিরে যাব। অজিতেন্দ্রবাবু আর আপত্তি করতে পারলেন না। যাবার সময় হেবো প্রভুর কাকুর হাতে একটা বন্ধ খাম এনে দিল। বললে, আপনি বলছেন এ বাড়িতে আর ভূতের খেলা হবে না? আমার বিশ্বাস শীঘ্রই তা হবে। দিন 7 মধ্যেই আপনাকে আবার ফিরে আসতে হবে এখানে। এই খামের মধ্যে একটা চিঠি রইল। কলকাতায় পৌঁছে চিঠিখানা পড়বেন আপনি। আপনাকে যে দুটি অনুরোধ করেছি দয়া করে সে দুটি রাখবেন। প্রবীরবাবু জানতেন যে ছেলেটি ইচড়ে পাকা, ডেপো মস্তান একটি। আন্দাজে একবার একটি আফিং চোরের দিকে আঙুল তুলে দেখিয়েছিল বলে ওর সেই আঙুল ফুলে কলাগাছ হয়েছে। তিনি কোনো কথা না বলে বন্ধ খামটা পকেটে ফেলে কলকাতায় ফিরে গেলেন। ঘটনাটা ঘটল তার দিন 5 পরে। বাইরের ঘর থেকে একটা আর্ত চিৎকার শুনে বাড়িশুদ্ধ সবাই ছুটে এসে দেখে রায় সাহেব তার বাইরের ঘরের চেয়ারে অজ্ঞান হয়ে পড়ে আছেন। কোলের ওপর পড়ে আছে টেলিফোনটা। বেশ বোঝা গেল দীর্ঘদিন কোনো গণ্ডগোল না হওয়ায় সাহস করে দাদু আজ টেলিফোন করেছিলেন। আর তখনই হয় মোহন থাপা নয় রায় সাহেব নিবারণ মৌলিক ও প্রান্ত থেকে টেলিফোনে সাড়া দিয়েছিলেন। দাদুকে আবার ধরাধরি করে শুইয়ে দেওয়া হলো তার বিছানায়। অজিতেন্দ্রবাবু ডাক্তার মৈত্রকে ডাকতে লোক পাঠাচ্ছিলেন। বাধা দিল হেবো, বললে, না মেশো, ডাক্তার মৈত্র নয়, অন্য কোনো ডাক্তার। অজিতেন্দ্রবাবু একটু অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কেন রে? হেবো বললে, এই রহস্যের কিনারা হয়ে এলো বলে, আপনি বরং অন্য কোনো ডাক্তার ডাকুন। লুটুবাবু বললেন, বেশ তো, ডাক্তার বসতে পাশেই থাকেন, ডাকিয়ে দেখা যাক। ডাক্তার বসে সে দাদুকে পরীক্ষা করে একটা ঔষধ দিলেন। জানালেন, না, ভয়ের কিছু নেই, তিনি সুস্থ হয়ে উঠবেন ক্রমশ। ঔষধ দেবার আধ ঘন্টার মধ্যে দাদু একটু সুস্থ হয়ে উঠলেন। হেবোর মা তখন হেবোকে আড়ালে ডেকে বলেন, হ্যাঁ রে হেবো, তোর রহস্যের কিনারা হওয়ার কথা কি বলছিলি তখন? মেজদা বলেন, বাদ দাও মা পাগলাটার কথা। হেবো বলে, আর একটা দিন সবুর করো মা, প্রবীর কাকুকে টেলিগ্রাফ করেছি, কাল সকালেই তিনি এসে যাবেন, তখনই জানতে পারবে সবাই। সন্ধ্যাবেলাতেই প্রবীরবাবু এলেন। এসেই জড়িয়ে ধরেন হেবোকে, বলেন, অদ্ভুত তোমার সত্যান্বেষণ, কি করে বুঝলে তুমি সব? বিস্মিত হয়ে অজিতেন্দ্রবাবু বলেন, কি হলো? প্রবীরবাবু বলেন, সমস্ত রহস্যের কিনারা হয়ে গেছে, আর তা সম্ভব হয়েছে এই ক্ষুদে গোয়েন্দাটির জন্যে। কেমন করে আন্দাজ করেছে তা এখনও জানি না, তবে স্বীকার করব অদ্ভুত ওর ক্ষমতা। হেবোর মা বলেন, তার মানে আর ভূতের গলা টেলিফোনে শোনা যাবে না? প্রবীরবাবু বলেন, না, কারণ যে ভূত টেলিফোনে ভেলকি দেখাতো বর্তমানে সে জেল হাজতে। সত্যি হেবো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এ রহস্যের কিনারা তুমি করতে পারবে, কিন্তু এখন স্বীকার করছি তা তুমি করেছো। কি করে যে করেছো? অজিতেন্দ্রবাবু বাধা দিয়ে বলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রবীরবাবু বলেন, দাঁড়ান বুঝিয়ে বলি। এখান থেকে ফিরে যাওয়ার সময় হেবো আমার হাতে একখানা চিঠি দেয়, বদ্ধ খাম, ওপরে আমার নাম লেখা। আমি ভেবেছিলাম এসব ওর ছেলে মানুষে। বাধা দিয়ে হেবো বলে, একটা কথা, ডাক্তার মৈত্র এখন কোথায় প্রবীর কাকু? থানায়। থানায়? বিস্মিত হওয়া সবাই প্রশ্ন করে একসঙ্গে, কেন? সেই কথাটাই তো বলছি। হেবোর চিঠিখানা আমি কলকাতায় গিয়ে খুলে পড়ি। তাতে হেবো আমাকে দুটি অনুরোধ করেছিল। ওর আফিং চুরির কেসটা শোনার পর ওকে আর একবারে উপেক্ষা করতে পারিনি আমি। তাই ওর কথা মতো একজন ডিটেকটিভকে পাঠাই এখানকার টেলিফোন এক্সচেঞ্জে, আর বিলাতেও টেলিগ্রাফ করি। কাল তার জবাব পেলাম। গত 20 বছরের ভিতর অতীল কৃষ্ণ মৈত্র নামে কেউ এমআরসিপি হয়নি। এখানকার টেলিফোন এক্সচেঞ্জ অফিস থেকেও খবর পাওয়া গেল এখানকার একজন অপারেটর ফণি নাগ রায় সাহেবের টেলিফোনে ভূতের খেলা দেখাচ্ছে। ঠিক তারপরেই পেলাম শ্রীমান হেবোর টেলিগ্রাফ। তাই টেলিফোন অপারেটর ফণি নাগ আর ডাক্তার মৈত্রের নামে বডি ওয়ারেন্ট করিয়ে এখানে চলে এসেছি। ওদের দুজনকে এইমাত্র পুলিশের জিম্মায় পৌঁছে দিয়ে আসছি। কিন্তু হেবো যে কি করে কি করলো তা আমি এখনও জানি না। হেবো উঠে দাঁড়ায়, দুহাত হাফ প্যান্টের 2 পকেটে সেঁধিয়ে হেসে বলে, দেখুন প্রবীর কাকু, আমি আন্দাজে কিছু করি না। আমার প্রত্যেকটি সিদ্ধান্ত প্রমাণের ওপর প্রতিষ্ঠিত। প্রথমত, ভূত আমি মানি না, সুতরাং এ কারো শয়তানি। এখন ভেবে দেখতে হবে শয়তানি করার কার স্বার্থ হতে পারে।
অর্থাৎ অপরাধীর মোটিভটা কী? আমি বিশ্লেষণ করলাম, দাদুর এই দীর্ঘদিনের অসুখে কে লাভবান হচ্ছে? উত্তর একটি, একমাত্র ডাক্তার মৈত্র। আর কারো কোনো লাভ নেই। দাদুর অসুখে একজন মাত্র মানুষ লাভবান হচ্ছেন। ডাক্তার মৈত্র দাদুর জুনিয়র হিসেবে কাজ করছিলেন। দাদু শয্যাশায়ী হয়ে পড়ায় তার সম্পূর্ণ পসারটা তিনি দখল করেছেন। প্রচণ্ড খাটনি বেড়ে গেছে তার, কথাই আমরা বলাবলি করেছি। ভেবে দেখিনি তার রোজগারটাও বেড়ে গেছে প্রচণ্ডভাবে। অথচ সব মূলধন দাদুর, ডিসপেন্সারি দাদুর, আলমারি ভরা ওষুধ দাদুর, মাইনে করা কম্পাউন্ডারগুলি দাদুর, পসারটা দাদুর। এমনকি তিনি যে অম্লান বদনে বললেন ডাক্তারি ব্যাগ আমার গাড়িতে আছে, সেই আমার গাড়িখানাও দাদুর, চলে দাদুর অ্যাকাউন্টে স্লিপ কেটে। লক্ষ্য করে বোঝা যায়, যতদিন দাদু বিছানায় পড়ে থাকবেন ততদিনই ডাক্তার মৈত্র 2 হাতে টাকা লুটবেন। বেশ, এবার ডাক্তার মৈত্রের চরিত্রটাকে দেখি। উনি নাকি একজন বিলাত ফেরত এমআরসিপি ডাক্তার, অথচ প্র্যাকটিস শুরু করলেন একজন মফস্বলের ডাক্তারের জুনিয়র হিসেবে। সত্যি সার্টিফিকেট থাকলে উনি কি ভালো চাকরি পেতে পারতেন না? এবার দেখা যাক কেমনতর ডাক্তার উনি। আমি লক্ষ্য করে দেখি, তিনি দাদুকে যখন ইঞ্জেকশন দিলেন তখন দাদু বললেন, ইন্ট্রাভেনাস দিলে নাকি? বড্ড লাগলো যে। উত্তরে তিনি বলেন, না, একটা সাধারণ ইঞ্জেকশনে দাদুর এত ব্যথা লাগলো কেন? একজন বিলাত ফেরত এমআরসিপি ডাক্তারের হাতে তো কাঁচা। তৃতীয় লক্ষ্য করে দেখলাম, প্রবীর কাকু আসার পরেই ডাক্তার মৈত্র সতর্ক হয়ে উঠলেন। পাছে আমরা টেলিফোন এক্সচেঞ্জে অবনক্সাস কলের কথা জানাই, তাই আগে থেকেই জানিয়ে দিলেন ওটা উনি ইতিপূর্বেই করে রেখেছেন। সন্দেহটা যাতে অন্য খাতে প্রবাহিত হয়, তাই উনি মোটিভ আর অপরচুনিটির প্রসঙ্গ এনেছিলেন। অজিতেন্দ্রবাবু বলেন, কিন্তু টেলিফোন? সেটা তো আরও সোজা। লাইনে যখন গণ্ডগোল নেই, কেউ যখন লাইন ট্যাপ করছে না, তখন তালাবন্ধ ঘরে টেলিফোন করলে কে কথা বলতে পারে? একমাত্র অপারেটর ছাড়া। কিন্তু শুধু রায় সাহেব ফোন করলেই গণ্ডগোল হয়, অন্য কেউ করলে হয় না কেন? আর কেউ তো ভূতের সঙ্গে কথা বলেনি কোনো দিন। বলেছে, আপনারা ভুলে গেছেন, অথবা ঘটনার পারম্পর্য মন দিয়ে লক্ষ্য করেননি। ডাক্তার মৈত্র দাদুকে প্রথম দিনই বলেছিলেন যে তিনিও টেলিফোনে ভুতুরে কথাবার্তা শুনেছেন। এই জন্যে ডাক্তার মৈত্রকে আরও বেশি সন্দেহ করতে বাধ্য হয়েছি আমি। কারণ দাদু ছাড়া যে 2জন লোক টেলিফোনে ভূত বাবা জীবনের সঙ্গে কথা বলেছে, তাদের মধ্যে ডাক্তার মৈত্র একজন। প্রবীরবাবু বাধা দিয়ে বলেন, দাঁড়াও, কি বললে? 2জন? আবার কে ভূতের সঙ্গে টেলিফোনে কথা বলেছে? আমি বলেছি, মৃত মোহন থাপার সঙ্গে আমারও কিঞ্চিৎ আলাপচারি হয়েছে টেলিফোনে। সে কি, কবে? আপনি যে রাতে ডুপ্লিকেট চাবি করিয়ে ঘরে ঢুকলেন তার পরদিন সকালে। আপনি কলকাতায় ট্রাঙ্ক করলেন, 4-5টা কল করলেন, তারপর কথাবার্তা শেষ হয়ে চলে গেলেন। সকালবেলা চুপি চুপি আমি ঘরে ঢুকি, আবার টেলিফোন তুলি এবং ডিসপেন্সারির নাম্বার চাই। ফোন ধরে মৃত মোহন থাপা। কি আশ্চর্য, বলেন প্রবীরবাবু। মোটেই না, আপনারা ঠিক কায়দা করতে পারছিলেন না বলে ভূতের সাক্ষাৎ পাননি। দাদুর 70-এর কাছাকাছি বয়স, দাঁত পড়ে গেছে, তাই বাবা মুস্তাফার মতো কাঁপা কাঁপা গলায় নাম্বার চাইলাম। ওপাশ থেকে যেই বলল হ্যালো, অমনি বললাম, আমি রায় সাহেব কথা বলছি, তুমি কে? মৈত্র। জবাব পেলাম, नहीं बड़ा साहब, सलाम, मैं बहादुर। আর্তনাদ করে উঠলাম, কোন সা বাহাদুর? ও প্রান্তবাসী বললে, মোহন থাপা বাহাদুর, গরিব পারবার। আর্তনাদ করে টেলিফোন রেখে দিলাম। আর তার 10 মিনিটের মধ্যেই অপরাধী চূড়ান্তভাবে ধরা পড়ে গেল। 10 মিনিটের মধ্যে মানে? কেমন করে? তার মিনিট 10 পরেই ডাক্তার মৈত্র টেলিফোন করে জানতে চাইলেন রায় সাহেব কেমন আছেন, আর তৎক্ষণাৎ তিনি চূড়ান্তভাবে ধরা পড়ে গেলেন। কেমন করে? এটা তো একটা কোইন্সিডেন্সও হতে পারত। না, পারত না, কারণ ডাক্তার মৈত্র জানেন আজ 2 মাস ধরে এই বাড়ির বাইরের ঘর তালাবন্ধ, চাবি দাদুর বালিশের তলায় থাকে। আর সবচেয়ে বড় কথা, তিনি জানেন এই ঘরে টেলিফোন রিসিভার রাখা থাকে না। তাহলে তিনি কোন আক্কেলের অপারেটরের কাছে বাড়ির নাম্বার চান? আর এ বাড়ির টেলিফোন যে রিসিভারের ওপর রাখা আছে সে কথা জানতাম আমরা মাত্র 3 জন, আপনি, প্রবীর কাকু, মেসমশাই আর আমি, আর ন্যাচারালি টেলিফোন অপারেটর। ডাক্তার মৈত্রের তো সে কথা জানা নয়।
তিনি কোন আক্কেলে নাম্বার চাইলেন? এই নম্বর তো চিরকাল এনগেজড। সিদ্ধান্ত, হয় তিনি 10 মিনিট আগে ডিসপেন্সারিতে মোহন থাপ্পা সেজেছিলেন, অথবা অপারেটর নিজেই বাহাদুরের পাঠটুকু বলে তারপর ডাক্তার মৈত্রকে টেলিফোন করে জানিয়েছে যে লাইন আবার ব্যবহার করা হচ্ছে, টেলিফোন রিসিভারে রাখা আছে। দাদু এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, আবার প্র্যাকটিসে বার হচ্ছেন তিনি। ছুটিও ফুরিয়ে এলো। হেবরা এবার কলকাতায় ফিরবে। যাবার দিনে দাদু ওকে কাছে ডেকে বললেন, খুদে গোয়েন্দা, এই ক্যামেরাটা তোমাকে দিলাম তোমার অদ্ভুত সাফল্যের পুরস্কার স্বরূপ। হেবো তো আগেই আনন্দে আটখানা হয়েছিল, ক্যামেরাটা পেয়ে সে একেবারে 16খানা হয়ে গেল। পকেট লাইকা, এতটুকু একটা ক্যামেরা, এত ছোট যে মুঠোর মধ্যে ধরা যায়। স্কটল্যান্ড ইয়ার্ডের বাঘা বাঘা গোয়েন্দার দল যা ব্যবহার করে। দাদু বুঝি কয়েক হাজার টাকা খরচ করে সেটা আনিয়েছেন কলকাতা থেকে তার খুদে গোয়েন্দা দাদুর জন্য। এবার নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এবার যখন ওরা কলকাতায় ফিরে এলো তখন হেবোকে দেখে মনে হচ্ছিল পানিপথ থেকে সদ্য ফিরেছেন সম্রাট বাবর শাহ। আর মেজদা, তার মুখখানা দেখে মনে হচ্ছিল ইব্রাহিম লোদিদা টু। বন্ধু মহলে হেবোর কী খাতির! এবারকার ঘটনাটাও সংবাদপত্রের কল্যাণে সকলে আগে থেকেই জানতে পেরেছিল। কলকাতায় ফিরে এসে হেবো দেখে তার নামে আবার একটা চিঠি এসছে। খামখানা না খুলেও বুঝতে পারে কোথা থেকে এসেছে সেটা। এবার নিশ্চয়ই উনি হেবোর কৃতিত্বে দুটো প্রশংসার কথা লিখেছেন। অধীর আগ্রহে খামটা খুলে ফেলে হেবো, আর সঙ্গে সঙ্গে যেন ইলেকট্রিক শক খেলো বেচারা। চিঠিতে লেখা ছিল, কল্যাণী এসু, পলাশপুরের কীর্তিকাহিনী শুনলাম অজিতেন্দ্রর কাছে। তোমাকে বারবার জানিয়েছি, অল্পবিদ্যা সম্বল করে কখনো বড় গোয়েন্দা হওয়া যায় না, ভুল হবেই। মনে হয় উপদেশে তোমার শিক্ষা হবে না, ঠেকে শিখতে হবে তোমাকে একদিন। উপায় নেই, তাই তোমার ললাট লিখন। না হলে এত বড় ছুটিতে তুমি একবারও পড়ার বইগুলো খুললে না কেন? ভগবানের কাছে প্রার্থনা করি অল্প আঘাতেই যেন তোমার চৈতন্য হয়। ইতি। আচ্ছা, তোমরাই বলো, এত বড় সাফল্যের পর ওরকম একটা প্যান্সের চিঠি পেলে কেমন লাগে? হেবো উল্টো রাগ করে পড়াশোনা একেবারেই ছেড়ে দিল। সে পড়বে না। পোপোক্যাটি প্যাটেল কোথায়, ইভেন সাংকে আর জেরেন্ডিয়াল ইনফিনিটিভ কাকে বলে না জানলে বড় গোয়েন্দা হওয়া যায় না, সে বিশ্বাস করে না কথা। ওই তো নিপতি, ওদের কাছে ফার্স্ট বয়, বইয়ের প্রকাশে। সে পারত এ রহস্যের ঘৃণা করতে। পড়ার বইয়ের সঙ্গে সব সম্পর্ক হেবো চুকিয়ে দিল একেবারে। তারপর হঠাৎ ওর মনে হলো একদিন, উনি কেন লিখলেন অল্পবিদ্যা সম্বল করে কখনো কোনো বড় কাজ করা যায় না, ভুল হবেই। সে কি কিছু ভুল করেছিল? কি ভুল? ওর হঠাৎ মনে হলো, তবে কি একা ডক্টর মৈত্রের কারসাজি ছিল না সেই পলাশপুরের ভূতের খেলায়? কিন্তু আর কার স্বার্থ থাকতে পারে? বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা খেলে গেল ওর মাথায়। সব নষ্টের গোড়া কি তাহলে লুটু মামা? দাদুর অবর্তমানের সমস্ত সম্পত্তিটা আসবে লুটু মামার কাছে, তাই কি তিনি ডাক্তার মৈত্রকে দিয়ে নিজের স্বার্থেই কাজটা করাচ্ছিলেন? ডাক্তার মৈত্রও কি প্র্যাকটিসটা হাতাবার প্রেরণায় সায় দিয়েছিলেন এই ষড়যন্ত্রে? অসম্ভব নয়। অসম্ভব কেন? এটা নিশ্চয়ই সম্ভব। অথচ শার্লক হেবোর মতো বিচক্ষণ গোয়েন্দা আসল অপরাধীকে না ধরল তার সহকারীকে। ছি ছি ছি। সুযোগ এলো পুজোর ছুটির সময়। হেবো বলে, আবার ছুটিতে আমরা পলাশপুরেই যাই না মা? মা বলেন, সে কি রে, পলাশপুরে তো ওরা এখন কেউ নেই। নেই কেন? তবে দাদু কোথায় আছেন? জ্যাঠামশাই শরীর সারাতে দার্জিলিং গেছেন। লাভলি, লাফিয়ে ওঠে হেবো, তবে দার্জিলিংয়েই চলো না। হেবো পলাশপুর পর্বে আজকে পঞ্চম অংশ। সুযোগ এলো পুজোর ছুটির সময়। হেবো বলে, আবার ছুটিতে আমরা পলাশপুরেই যাই না মা? মা বলেন, সে কি রে, পলাশপুরে তো এখন ওরা কেউ নেই। নেই কেন? তবে দাদু কোথায় আছেন? জ্যাঠামশাই শরীর সারাতে দার্জিলিং গেছেন। লাভলি, লাফিয়ে ওঠে হেবো, তবে দার্জিলিংয়েই চলো না। অবিনাশবাবু ইতস্তত করছিলেন, কিন্তু পরদিনই ঘটনাচক্রে এলো দাদুর একখানা চিঠি। লিখেছেন, প্রিয় অবিনাশ, তোমার কলেজের তো এখন ছুটি, আমার দাদুদেরও ছুটি হয়েছে নিশ্চয়ই। এখানে একা একা আমার দিন কাটে না, উঁচু নিচু জায়গায় বেশি হাঁটতেও পারি না। লুটু তো দিবারাত্র শুধু ছবি এঁকে বেড়াচ্ছে, তার দেখাই পাই না। তোমরা সকলে ছুটিটা এখানে কাটিয়ে গেলে খুশি হতাম।
মেজদা বলে, কিন্তু ওইখানটা তো বুঝলাম না মা, লুটু মামা ছবি এঁকে বেড়াচ্ছে মানে? হেবো বলে, বাহ, ভুলে গেছিস, লুটুবাবু আর্টিস্ট নয়, ছবি আঁকা আর মডেল করা হচ্ছে তার নেশা। অন্তত ভেগটা তাই ধরেছেন তিনি। মা বলেন, ও আবার কী ধরনের কথা? লুটু সত্যিই ভালো ছবি আঁকে। হেবো উদাস কণ্ঠে বলে, দুঃখ এই যে চক্ষুকর্ণের বিবাদটা এখনো ঘটেনি, সপক্ষে তার কোনো শিল্পকার্য দেখিনি তো সেবার। বাহ, তখন ওই অসুখের বাড়িতে মেজদা বাধা দিয়ে বলে, আচ্ছা লুটু মামা দাদুর কোন সম্পর্কের ভাগ্নে? মা বলেন, ঠিক জানি না, শুনেছি সম্পর্কে কি যেন একটা আছে। এবং মনে মনে বলে, তা তো আছেই, জম আর জামাইয়ের সম্পর্ক। কিন্তু শেষ পর্যন্ত অবিনাশবাবু আর হেবর মায়ের যাওয়া হলো না। হেবর কাকিমার শরীর খারাপ, তাই ওরা রয়ে গেলেন। অবিনাশবাবু বলেন, তবে জ্যাঠামশাই অত করে লিখেছেন, ছেলেরা বরং যাক। আপত্তি করলো মেজদা, বলে, ওকে নিয়ে যেতে আমার সাহস হয় না, হয় আমি যাই, হেবো থাকুক, অথবা পাতা দিয়ে মা বলেন, না না, হেবো আবার কোনো গণ্ডগোলের মধ্যে থাকবে না। বারবার তিনি সাবধান করে দিলেন হেবোকে, হেবো স্পিকটি নট। দার্জিলিংয়ে হেবো যে কাণ্ডটা করেছিল সেই গল্পটা দিয়ে শেষ করবো এই কাহিনী, কিন্তু ঘটনাটা আমি নিজের ভাষায় বলবো না, ওর ডায়েরির খানকত পাতা তুলে দেবো শুধু, তা থেকেই গল্পটা জানতে পারবে তোমরা। 17 সেপ্টেম্বর, ঘুম। কাল মাত্র দার্জিলিং এসে পৌঁছেছি। আমার জীবনে এই প্রথম শৈলনগরী দার্জিলিং ভ্রমণ। এখানকার প্রাকৃতিক দৃশ্য, কাঞ্চনজঙ্ঘার শোভা বর্ণনা করবার জিনিস বটে, কিন্তু আমার ডায়েরি লেখার উদ্দেশ্য তা নয়। তাই ডায়েরি পাঠকের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে এই ডায়েরি লিখতে হচ্ছে এই জন্যে যে আমার জীবনে ডাক্তার ওয়াটসনের সাক্ষাৎ এখনও আমি পাইনি। তিনি আবির্ভূত হলেই আমার ছুটি। দার্জিলিং এসেছি আমি আর মেজদা, উঠেছি দাদুর বাড়িতে। আমার দাদু রায় সাহেব নিবারণ মৌলিক জীবনে লব্ধ প্রতিষ্ঠ। কতদিন আগে ভূতের ভয়ে তিনি স্নায়বিক দুর্বল্যে ভুগছিলেন। আত্মসাড়া করব না, কোনো একজন কিশোর গোয়েন্দার বুদ্ধির জোরে তিনি সে রোগ থেকে মুক্ত হয়েছেন, কিন্তু একেবারে এখনও স্বাভাবিক হতে পারেননি। অল্পেতেই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। মৃত্যু ভয়টা তাকে যেন পেয়ে বসেছে। বাড়িটা ঠিক দার্জিলিংয়ে নয়, দার্জিলিংয়ের মাইল কয়েক আগে বাতাসিয়া ডবল লুপের কাছে ঘুমে। মস্ত বাড়ি। দাদুর সঙ্গে আছেন ভাগ্নে প্রবর, অর্থাৎ আমাদের লুটু মামা, আর আছে কিশোর থাপা, মোহন থাপার ছোট ভাই। সব নেপালির মতো, চোখ দুটি কুতকুতে, মাথায় খাটো, আর তার ডাক নাম সব নেপালির মতো বাহাদুর। নটবর বা দাদুর পলাশপুরের বাড়ি তদারক করছে। আগেই বলেছি, এখানকার নৈসর্গিক সৌন্দর্য, আসবার পথের বর্ণনা লিখে ভ্রমণ কাহিনীর পাতা ভরানো চলে, কিন্তু বস্তুতান্ত্রিক গোয়েন্দার গাড়িতে সেসব বাহুল্য। আমি এখানে এসেছি একটা বিরাট রহস্যের কিনারা করতে। তার প্রথম পর্ব খতম করে এসেছি পলাশপুরে। শুনছি ডাক্তার মৈত্র এখন ডোরা কাটা হাফ প্যান্ট পরে, গলায় নম্বরই তক্তি ঝুলিয়ে কপি বুনছেন। এবার নাটের গুরুকে গেঁথে তুলতে পারলেই নিশ্চিন্ত। সেই মহাপ্রভুর সন্ধানই আমার এর অভিযান। 18 সেপ্টেম্বর, ঘুম। লুটু মামাকে যেন চেনাই যায় না। পলাশপুরের সেই ভদ্রলোকটি এই লুটু মামার মধ্যে যেন খোঁজেই পাওয়া যায় না। এখন উনি পুরোপুরি আর্টিস্টের ভেদ ধরেছেন। আঁকবার সরঞ্জাম নিয়ে রোজই ভোরবেলা উনি বেরিয়ে যান, ফেরেন একবারে সন্ধ্যা করে। কোন পাহাড়ের ধারে, কোন গাঁয়ের কিনারে, কোন ঝর্ণার পাশে বসে তিনি ছবি আঁকবেন তা বলে যেতেন শুধু বাহাদুরকে। সে রোজ দুপুরবেলা বিরাট টিফিন ক্যারিয়ারে করে খাবার, ফ্লাস্কে করে কফি নিয়ে সে খাইয়ে আসে তাকে। আমি একদিন ওর সঙ্গে ছবি আঁকা দেখতে যেতে চাইলাম, কিন্তু পরিবর্তে ধমক শুনতে হলো। আশ্চর্য, ভদ্রলোক যে কী আঁকেন তাও দেখাতে চান না। সন্ধেবেলা ফিরে এসে নিজের ঘরে কাগজ মোড়া ক্যানভাসটা রেখে ঘর তালাবন্ধ করে বেরিয়ে যান। ফেরেন গভীর রাতে। লুটুবাবুর চলাফেরা রীতিমতো সন্দেহজনক। উনি আদৌ ছবি আঁকেন কি? দাদুকে একদিন কথার ছলে জিজ্ঞাসা করলাম, তিনি লুটুবাবুর আঁকা কোনো ছবি কখনো দেখেছেন কি না। দাদু হেসে বলেন, আবার ওর পেছনে লেগেছো কেন বাপু? তোমরা খাও দাও, ফুর্তি করো, ওকে নিজের মতো থাকতে দাও। আমি মনে মনে হাসি, তা দিলে আমার চলে কেমন করে? দুনিয়ার তাবৎ সন্দেহভাজন ব্যক্তিকে যদি যার যার মতো নিজের মতো থাকতে দেওয়া হয়, তাহলে শান্তিপ্রিয় মানুষগুলোর দশা কী হবে? আর আশ্চর্য মানুষ এই বাহাদুর, সত্যি রক্ত মাংসের মানুষ তো।
ওকে প্রশ্ন করে কোনো জবাব পাওয়ার উপায় নেই। কী ট্রেনিংই না দিয়ে রেখেছেন ওকে লুটু মামা। লোকটা যেন কথা বলতেই জানে না। লুটু মামা কিসের ছবি আঁকেন জিজ্ঞাসা করলে উত্তর দেয় না, শুধু মিটিমিটি হাসে। খুদে চোখ দুটো একেবারে বুঝে যায়। আমার আরও সন্দেহ হয়, বাহাদুর ষড়যন্ত্রের ভিতর নেই তো? লুটু মামার সহকারী না তো সে কোনো পাপের কারবারে? মেজদাকে একদিন এ সম্বন্ধে একটু ইঙ্গিত দিয়েছিলাম। এতই মাথামোটা গবেটোটা বলে নড়েছে। অবাক হয়ে বলি, নড়েছে মানে কি? পোকা। আবারও অবাক হয়ে বলি, পোকা কোথায় নড়েছে? বলে তোমার মগজে। ওর সঙ্গে পরামর্শ করা বৃথা। যার মগজে নিরেট গোবর, সে কেন পরের মগজের খবর নিতে যায়? 25শে সেপ্টেম্বর। কদিন আর ডায়েরি লিখিনি, কারণ নতুন কোনো ক্লুর সন্ধান পাইনি এখন। একটা জিনিস অবশ্য লক্ষ্য করছি, লুটু মামা এ কয়েকদিন আর আঁকতে বার হচ্ছেন না। দিনের অধিকাংশ সময় তিনি কাটিয়ে দিচ্ছেন নিজের ঘরে, দরজা বন্ধ করে। একেবারে নির্জন নয়, কিন্তু বাহাদুরও থাকছে ঘরে। ব্যাপারটা রীতিমতো রহস্যজনক। বন্ধ করে কী করছেন ওরা দুজনে? মেজদাকে দ্বিতীয়বার বলতে গেলাম কথাটা। মেজদা ধমকে উঠল, দেখ হেব, এই জন্যে তোর সঙ্গে আসতে চাইনি। তোর সঙ্গে এখানে একসঙ্গে থাকাটা আমার পোষাবে না। হয় আমি থাকি তুই ফিরে যা, নয় আমি থেকে যাই তুই বিদে হ। মাথা মোটে গবেট কটাকা। এত বড় সোজা কথাটা খেয়াল হচ্ছে না গবেটটার? এর মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পেল না? সে খেয়াল করে দেখলো না যে লুটু মামা একজন শিক্ষিত বাঙালি যুবক। ওদিকে বাহাদুর ভালো করে বাংলা কথাই বলতে পারে না। দুজনের শিক্ষায় দীক্ষায় আসমান জমিন ফারাক। তাহলে এমন কি বিষয়বস্তু থাকতে পারে যা নিয়ে ওরা দুদিন ধরে রুদ্ধশ্বাস কক্ষে আলোচনা করছেন? একে যদি গোপন ষড়যন্ত্র না বলে, তবে কাকে বলে? আজ বিকেলে আর সন্দেহ চেপে রাখতে পারলাম না। লুটু মামার ঘরের পিছন দিকের জানলাটা মাটি থেকে ফুট আসতে উঁচুতে, যদিও একতলার ঘর। পাহাড়ে জায়গায় এরকম হয়েই থাকে। জানলা দিয়ে দেখতে হলে 8 ফুট উঁচু একটা মই চাই, কিন্তু পাবো কোথায়? বাধ্য হয়ে দুখানা ছোট হাত আয়না কিনতে হলো। দুখানা কঞ্চির প্রান্তে আয়না দুটো লাগিয়ে একটা পেরিস্কোপ বানিয়ে ফেললাম, কিন্তু এত প্রচেষ্টা ব্যর্থ হলো আমার। পেরিস্কোপটা উঁচু করে ধরতেই হঠাৎ জানলা থেকে বেরিয়ে এলো লুটু মামার একটা হাত। পেরিস্কোপটা টেনে নিল সেই হাত ঘরের ভেতর। পর মুহূর্তে জানলার পর্দাটা সরে গেল এবং তারপরেই লুটু মামা নেমে এলেন নিচে। বলেন, তোমাকে বলেছি না আমার পেছনে লেগো না। আমি কোনো কথা বলি না। দাদুর কাছেও কথাটা বলেছেন উনি। দেখলাম দাদুও বিরক্ত হয়েছেন। তবে নাকি আমি ওর প্রাণদাতা, তাই মৃদু ধমক দিয়ে শুধু বললেন, লুটুর পেছনে লেগো না। আগেই তোমাকে একবার বারণ করেছি। ও আর্টিস্ট মানুষ, লোকজন পছন্দ করে না। আমি নিরীহের মতো বলি, আমি তো ওনাকে বিরক্ত করিনি। শুনলাম আয়না দিয়ে কী সব যন্ত্র তৈরি করেছো। আমি চুপ করে থাকি। দাদু বিরক্ত হয়ে বলে, এত বড় বাড়ি, খেলার জায়গার তো অভাব নেই। ওর কাজের খবরদারি নাই বা করলে। রাতে দেখি মেজদা মস্ত চিঠি লিখছে। এদিকে মাথা ভরা গোবর, ওদিকে চুকলি কাটার জং। 3রা অক্টোবর। ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন, নাহলে মুখ বাহাদুর কী করে এমন মুখর হয়ে ওঠে? কাল বিকেলে লুটু মামা বেরিয়ে যাওয়ার পর বাহাদুর আমাকে আড়ালে ডেকে নিয়ে গেল। বাতাসিয়া ডবল লুপের দিকে বেড়াতে গেলাম আমরা। নির্জনে এসে বাহাদুর আমাকে খুলে বলল তার সমস্যার কথা। ভাঙা ভাঙা হিন্দির মধ্যে দিয়ে যে কাহিনিটা উদ্ধার করলাম তা এই। বাহাদুরের বাড়ি এই দার্জিলিং পাহাড়েই, গয়াবাড়ি টি এস্টেটে। উত্তরাধিকার সূত্রে সে একটা পাথরের মূর্তি পেয়েছে। কোনো তিব্বতী লামার কাছ থেকে ওর ঠাকুরদা এনেছিলেন বুঝি। বাহাদুর ছেলেকে নিত্য পূজা করে। লুটু মামার নজর পড়েছে এই মূর্তিটার ওপর। তিনি বাহাদুরকে পিড়াপিড়ি করছেন মূর্তিটা তাকে বিক্রি করে দিতে। প্রথমে নগদ 5 টাকা দর দিয়েছিলেন। বাহাদুর আপত্তি করায় দরটা বাড়িয়ে 10, 20, 25 করতে করতে নগদ 100 টাকা পর্যন্ত উঠেছে। অথচ বাহাদুরের ইচ্ছে না সে মূর্তিকে বিক্রি করে। সে গড়রাজি দেখে লুটু মামা আজ ওকে বলেছেন নগদ 200 টাকা দেবেন উনি। বাহাদুর ইতস্তত করছে, 200 টাকা কম নয়। অথচ ঠাকুরদার আমল থেকে ওদের বংশে মূর্তিটার পুজো হচ্ছে, দেবতাকে বিক্রয় করতেও মন উঠছে না। আবার বাহাদুরের আবার ভয় হচ্ছে, লুটু মামা ওই মূর্তিটা পাওয়ার জন্য যেভাবে ক্ষেপে উঠেছেন তাতে মনে হয় সোজা পাতে ওটা না পেলে বাঁকা পথের আশ্রয় নিতেও তিনি পিছপা হবেন না।
বুঝতে পারি যে কোনো কারণেই হোক মূর্তিটা অত্যন্ত মূল্যবান। কি হতে পারে? মূর্তিটা দেখতে চাইলাম। বাহাদুর আমাকে নিয়ে গেল তার ঘরে। তখন সন্ধ্যা হয়ে গেছে, কনকনে শীত পড়েছে। ওর ঘরে আমাকে নিয়ে গিয়ে একটা প্রদীপ জ্বালায় বাহাদুর। আউট হাউসে ইলেকট্রিক কানেকশন নেই। প্রদীপের আলায় ঘরটা ভালো করে দেখি। ছোট্ট ঘর, একদিকে বাহাদুরের বিছানা পাতা চৌকির ওপর, চৌকির নিচে আছে কালো রঙের একটা ট্রাঙ্ক, অপরদিকে একটা বাক্স মতো কিছু কাপড় দিয়ে ঢাকা। সামনে একটা কাঠের বেদির ওপর বসানো আছে বাহাদুরের দেবমূর্তি, ফুটখানে উঁচু, শ্বেত পাথর খুদে বানানো। একটা রাক্ষস যেন হা হা করে হাসছে। এ আবার কেমন দেবমূর্তি? যাই হোক, মূর্তিটার চোখ দুটো দেখবার মতো। প্রদীপের আলোয় চোখ দুটো জ্বলে উঠলে। কি দিয়ে তৈরি চোখ দুটো? হিরে নয় তো? না হলে সামান্য এই পাথরের মূর্তিটার জন্য এত দাম দিতে চাইছেন কেন লুটুমামা? পাথরের মূর্তিটা ফাঁপা নয় তো? ওর মধ্যে কোনো নবাবজাদার হারানো কমলমণি হিরে অথবা কোনো মহারানীর নেকলেস লুকোনো আছে কি? তিব্বতী লামাদের নিয়ে অনেক রহস্যজনক গল্প পড়া আছে। তিব্বতী লামা যে গল্পে ঢুকবে সে গল্পেই রহস্যজনক একটা কিছু সন্ধান পাওয়া যাবে। এখানেও নিশ্চয়ই তেমন কিছু আছে। বাহাদুরকে অত কথা কিছু বললাম না। তাকে শুধু বলি যে কোনো দামেই যেন সে দেবমূর্তিটা বিক্রয় না করে, তাহলে দেবতার রোষ পড়বে তার উপর। বাহাদুর বোধহয় আমার কথা বুঝতে পারে। ঘাটটা নাড়ে বারদুই। হাত বোঝা চোখ দুটো একেবারে বন্ধ করে কি যেন মন্ত্রপাঠ শুরু করে। ওর ঘর থেকে বেরিয়েই থমকে দাঁড়িয়ে পড়তে হলো আমাকে।